প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদেই আছো। আজ রসায়ন প্রথম পত্রের রাসায়নিক বিক্রিয়ার হার বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। আমি তানসেন আমিন, সহকারী অধ্যাপক, রসায়ন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ। রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা সবাই জানি। তো রাসায়নিক বিক্রিয়ার হার বিষয়টি আলোচনার পূর্বে আমরা আরও দুই একটি বিষয় একটু আমাদেরকে জানতে হবে, তারপর আমরা রাসায়নিক বিক্রিয়ার হার সম্পর্কে জানব। আমরা প্রথমে একটু কথা বলি একমুখী বিক্রিয়া নিয়ে। তার আগে বলি যে এই যে একটি শব্দ আমরা ব্যবহার করি, একমুখী বা উভমুখী, মুখ, বিক্রিয়ার মুখ বলতে আমরা কি বুঝি? সাধারণত বিক্রিয়ার দুটি দিক বিবেচনা করা হয়, একটি হলো সম্মুখ দিক এবং একটি হলো পশ্চাৎমুখ বা পশ্চাৎ দিক। তো সম্মুখ দিক বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি বিক্রিয়ক থেকে উৎপাদ, এটি হলো সম্মুখ দিক, এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়ক হলে সেটি হলো বিপরীতমুখী দিক। একমুখী বিক্রিয়া কাকে বলে? কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে, তখন ওই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। আমাদের চারপাশে সংঘটিত অনেক স্বতঃস্ফূর্ত বিক্রিয়া একমুখী বিক্রিয়া, কিন্তু তাত্ত্বিকভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে সব বিক্রিয়াই কিছু না কিছু বিপরীত দিকে বিপরীতমুখী হয়। কিন্তু যদি সম্মুখমুখী বিক্রিয়ার সম্মুখ দিকে তার যাওয়ার বিষয়টি অনেক বেশি থাকে এবং বিপরীত দিকে টার্ন করার বিষয়টি যদি কম থাকে, তাহলে সেটাকে আমরা সম্মুখবর্তী বিক্রিয়া বলি, সেটা একমুখী বিক্রিয়া। সমস্ত বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হবে এবং বিক্রিয়াটি কমপ্লিট হবে। তো যেমন এখানে কিছু একমুখী বিক্রিয়ার উদাহরণ দেয়া আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে পানির সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত হলো হাইড্রোনিয়াম অ্যান্ড ক্লোরাইড, তেমনিভাবে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়ামের দহন। এই বিক্রিয়াগুলো আমরা এই একমুখী বিক্রিয়া হিসেবে নিতে পারি। তারপর আমরা দেখি উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কাকে বলে? যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একই সাথে সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক থেকে সংঘটিত হয়, তবে সে বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়াতে দুটি বিক্রিয়া থাকে, একটি হলো সম্মুখবর্তী বিক্রিয়া আর একটি হলো বিপরীতমুখী বিক্রিয়া। যেমন আমাদের খুবই পরিচিত একটি রাসায়নিক বিক্রিয়া হলো নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপাদন। এই বিক্রিয়াটিতে আমরা যদি সম্মুখমুখী বিক্রিয়ার কথা বিবেচনা করি, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া হয়, আবার অ্যামোনিয়া ভেঙেও নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হয়। তো এখানে একটি বিষয় বলি যে এখানে লেখা আছে এক্সোথার্মিক, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া হয় সেটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, আর অ্যামোনিয়া ভেঙে যে নাইট্রোজেন হাইড্রোজেন হয় সেটি হলো তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী এবং তাপহারী এই দুটি বিষয় নিশ্চয়ই আমরা জানি, যে বিক্রিয়াতে উৎপাদের সঙ্গে তাপ উৎপন্ন হয় সে বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। এবং আমরা তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে চিনব? মূলত আমরা তাপমাত্রার পরিবর্তন দেখি। যে বিক্রিয়াতে উৎপাদের সঙ্গে তাপ উৎপন্ন হয় এবং পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, সে বিক্রিয়াকে বলা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন অথবা তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়াতে বিক্রিয়ক থেকে উৎপাদে যেতে হলে তাপ শোষণের মাধ্যমে যায় এবং পরিবেশের তাপমাত্রা হ্রাস পায়, সেটি হলো এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা একটি উভমুখী বিক্রিয়া এখানে দেখলাম। এভাবে আমাদের পরিচিত অনেক উভমুখী বিক্রিয়া আছে যেগুলো সম্মুখ দিক এবং বিপরীত দিক উভয় দিকেই সংঘটিত হয়। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। আমরা উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য একটু আলোচনা করি। যে
উভমুখী বিক্রিয়া উভয় দিক হতে শুরু করা যায়। অর্থাৎ আমরা এর আগের স্লাইডে যে বিষয়টি দেখেছি যে একটি নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করা যায়, আবার অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন হয়, সেটিও সেদিক থেকেও শুরু করা যায়। তাহলে একটি উভমুখী বিক্রিয়া আমি বিক্রিয়কের দিক থেকেও শুরু করতে পারি, উৎপাদের দিক থেকেও শুরু করতে পারি। বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। বিক্রিয়া সম্পূর্ণ হওয়া বলতে কি বোঝায়? যদি আমরা সম্মুখ বিক্রিয়ার কথা চিন্তা করি তাহলে বিক্রিয়া সম্পূর্ণ হওয়া বলতে বোঝায় যে সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। আর যদি আমরা বিপরীতমুখী বিক্রিয়ার কথা চিন্তা করি তাহলে সেটির সম্পূর্ণ হওয়া বোঝায় যে সকল উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে। কিন্তু আমরা জানি যে উভমুখী বিক্রিয়াতে এটি হয় না। উভমুখী বিক্রিয়াতে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হওয়ার পর উৎপাদ ধীরে ধীরে বিক্রিয়কে পরিণত হওয়া শুরু করে এবং সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাওয়ার প্রবণতা বা হার যেটাকে আমরা বলবো সেটা কমতে থাকে এবং উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসার হারটা বাড়ে। অর্থাৎ আমরা দেখব যে কখনোই সম্পূর্ণ বিক্রিয়ক নিঃশেষ হয় না অথবা সম্পূর্ণ উৎপাদ নিঃশেষ হয় না, সাম্যাবস্থায় আসার প্রবণতা দেখায়। তো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় আসবে কারণ যেহেতু সম্মুখবর্তী এবং বিপরীতমুখী দুই প্রক্রিয়াটাই একসাথে চলে, সুতরাং এটি সাম্যাবস্থায় আসার প্রবণতা দেখায় বা আসেও। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা উভমুখী এরো চিহ্ন ব্যবহার করি, সমান চিহ্নের পরিবর্তে উভমুখী এরো চিহ্ন ব্যবহৃত হয়। সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়। বিক্রিয়ার সাম্যাবস্থা সম্পর্কে নিশ্চয়ই আমাদের সুস্পষ্ট ধারণা আছে। যে অবস্থায় একটি রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, তো সেই অবস্থাকে সাম্যাবস্থা বলা হয়। সাম্যাবস্থা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনায় যাব, এজন্য আমি সাম্যাবস্থা নিয়ে এখানে খুব বেশি কথা বলবো না, আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার আমরা দুভাবে কাউন্ট করতে পারি। আমি একটু সংজ্ঞাটা একটু দেখি যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। আমরা যে রাসায়নিক বিক্রিয়ার কথা বিবেচনা করি আমরা জানি যে বিক্রিয়া যখন শুরু হয় তখন বিক্রিয়কের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং উৎপাদের পরিমাণ সবচেয়ে কম থাকে। বিক্রিয়া শুরুর পর বিক্রিয়কের পরিমাণ অথবা ঘনমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এবং উৎপাদের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে বা উৎপাদের ঘনমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এখন বিক্রিয়ার হারটা আমরা দুভাবে কাউন্ট করতে পারি। এক হলো আমি যদি বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার কাউন্ট করি তাহলে সেটা হবে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, আর যদি আমি উৎপাদের সাপেক্ষে বিক্রিয়ার হার কাউন্ট করি তাহলে সেটি হবে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি। এখন হার শব্দটি যখন আসে তখন তার সাথে টাইম শব্দটি থাকে, তাহলে আমরা বিক্রিয়ার হার বলতে পারি একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা একটা নির্দিষ্ট সময়ে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, এটি হলো বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারের একক যেহেতু নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার হার হ্রাস বা বিক্রিয়কের পরিমাণ হ্রাস অথবা উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা বৃদ্ধি বোঝায়, সুতরাং বিক্রিয়ার হারের সঙ্গে বিক্রিয়ার হার হলো ঘনমাত্রার একক হলো মোল পার লিটার এবং তার সঙ্গে আসে সময়, একক সময়, সুতরাং সেটা হবে মোল পার লিটার পার সেকেন্ড। যেমন এখানে একটি গ্রাফ আছে, একটি বিক্রিয়ার হার দেখানো হয়েছে। আমরা দেখি যে সময় এক্স অক্ষ বরাবর সময় হলো 20 সেকেন্ড এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের সেন্টিমিটার কিউবে তার পরিমাণটা হলো কি যে 45 সেন্টিমিটার কিউব। তাহলে রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার হবে সেই 45 সেন্টিমিটার কিউব পরিমাণ পদার্থকে আমরা 20 সেকেন্ড দিয়ে ভাগ দেব, তাহলে প্রতি সেকেন্ডে একটি হার বের হবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে উপরে দিলাম 45 সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার, আর এখানে হলো 20 সেকেন্ড, ভাগ দিলে বের হয় 2.25 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এটি হলো গড় হার, এটি মূলত আমরা গড় হার বের করেছি এবং আমরা এটি যে কোনো একটি রাসায়নিক সমীকরণের বেলায় বিবেচনা করতে পারি যে এরকম। তাহলে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে আমরা বিক্রিয়ার হার হিসাবে বিবেচনা করতে পারি।
এবং সেভাবেই বিক্রিয়ার হার কাউন্ট করা হয়। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখব বিক্রিয়ার হার নিয়ে আমি আরও কিছু কথা বলবো। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক কি? একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে সে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। একে আপেক্ষিক বিক্রিয়ার হারও বলে। বিক্রিয়ার হার ধ্রুবক আমরা বলি যে একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে, অর্থাৎ যদি কোনো বিক্রিয়ার হার আমি কাউন্ট করি এবং সেই সময়ে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা হয় 1 মোল পার লিটার, তাহলে সেই বিক্রিয়ার হারকে আমি বিক্রিয়ার হার ধ্রুবক বলবো। বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য: এক, হার ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল। তারপর বিক্রিয়া ভেদে হার ধ্রুবকের মান ভিন্ন হয়। এখানে প্রথম পয়েন্টটি নিয়ে আমি একটু কথা বলি যে হার ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল, তার মানে সেম বিক্রিয়াতে যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে হার ধ্রুবক চেঞ্জ হয়ে যাবে, আর বিক্রিয়া ভেদে হার ধ্রুবকের মান ভিন্ন হয়। এখানে একটি ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। একই তাপমাত্রায় যদি ভিন্ন ভিন্ন বিক্রিয়ক নিয়ে আমি বিক্রিয়া সম্পন্ন করি, সেই ক্ষেত্রে হার ধ্রুবক কখনো সেম হবে না। বিক্রিয়কের প্রকৃতির উপর নির্ভর করে হার ধ্রুবকের মান ভিন্ন হবে, সেম টেম্পারেচারে হলেও। আর সেম পদার্থ নিয়ে যদি আমি বিক্রিয়া করি এবং ভিন্ন টেম্পারেচারে করি, তাহলেও হার ধ্রুবকের মান ভিন্ন হবে। হার ধ্রুবকের মান বিক্রিয়ার হার নির্দেশ করে। এখানে একটি বিষয় একটু ব্যাখ্যা করা প্রয়োজন যে হার ধ্রুবকের মান বিক্রিয়ার হার নির্দেশ করে কথাটি দ্বারা কি বোঝায়। ধরো যে একটি বিক্রিয়ার হার ধ্রুবক বেশি, তার মানে এটি বোঝায় যে একটা নির্দিষ্ট সময়ে মানে বিক্রিয়কের হ্রাসের পরিমাণ বা উৎপাদের বৃদ্ধির পরিমাণ বেশি। হার ধ্রুবক দ্বারা এটি বোঝায় যে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে অথবা উৎপাদ থেকে বিক্রিয়র দিকে বেশি হারে সংঘটিত হচ্ছে। হার ধ্রুবকের মান বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। সেটি করে না, কারণ আমরা তো হার ধ্রুবক বের করতে হলে ঘনমাত্রাকে 1 মোল পার লিটার বা একক ঘনমাত্রাতে নিয়ে যেতে হবে। সুতরাং বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা তার হার ধ্রুবকের ঘনমাত্রার মান, বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রার মানটা হার ধ্রুবকের মানকে নিয়ন্ত্রিত করে না, সেটি আমরা জানলাম। আমরা যদি বিক্রিয়ার হারকে আমরা যদি সমীকরণে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি বলি? আমরা ধরি যে বিক্রিয়ার হার বলতে বোঝায় বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়কের পরিমাণ হ্রাস এবং উৎপাদের সাপেক্ষে উৎপাদের পরিমাণ বৃদ্ধি বা তার মোলার ঘনমাত্রা হ্রাস বা বৃদ্ধি। আমরা ধরি যে এ থেকে বি একটি রাসায়নিক সমীকরণ এবং এটি বিক্রিয়া যে বিক্রিয়ক হলো এ এবং উৎপাদ হলো বি। এখন বিক্রিয়কের মোলার ঘনমাত্রাকে আমরা তৃতীয় বন্ধনীতে এ দ্বারা প্রকাশ করি এবং উৎপাদের মোলার ঘনমাত্রাকে আমরা তৃতীয় বন্ধনীতে বি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমরা দেখি যে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার মাইনাস ডেল এ বাই ডেল টি। ডেল এ দ্বারা কি বোঝায়? একটি নির্দিষ্ট সময়ের শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা এবং নির্দিষ্ট সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা, এ দুটির পরিবর্তনকে, ঘনমাত্রার পরিবর্তনকে আমরা ডেল্টা এ দ্বারা বোঝাই। এখানে মাইনাস চিহ্নটি নিয়ে আসা হয়েছে ঘনমাত্রার হ্রাস বোঝাতে, এবং উৎপাদের পরিমাণকে আমরা ডেল্টা বি দ্বারা বোঝাই। একটা নির্দিষ্ট সময়ের শুরুতে উৎপাদের ঘনমাত্রা যা, একটা নির্দিষ্ট সময় শেষে তার ঘনমাত্রা বাড়বে, এবং দ্বিতীয়টি থেকে প্রথমটি যদি আমি বাদ দিই তাহলে ডেল বি হলো ঘনমাত্রার পরিবর্তন। উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনটা হলো এটা, এবং ডেলটি নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন একটা প্রশ্ন হলো যে এখানে যে এই নেগেটিভ চিহ্নটি কেন হলো? নেগেটিভ চিহ্নটি কেন হলো এবং এখানে মাঝখানে সমান চিহ্ন কেন দিলাম? আমরা জানি যে আমরা যদি ভরের নিত্যতার বিষয়টি আমরা মনে রাখি, তাহলে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাচ্ছে, মানে কি তুল্য পরিমাণ বা সমপরিমাণ উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে ভরের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। অর্থাৎ সম্পূর্ণ বিক্রিয়ক হ্রাস সমান সম্পূর্ণ উৎপাদ বৃদ্ধি, সেটুকু সমান হয়, চিহ্নটি শুধু বিপরীত হয়। এখানে নেগেটিভ চিহ্নটি দেওয়ার একটি বিশেষ কারণ আছে। আমরা যদি চিন্তা করি যে একটি নির্দিষ্ট সময়ে বিক্রিয়কের যে পরিমাণ থাকবে তার চেয়ে একটি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে, তাহলে এই যে আমি যদি দ্বিতীয় অবস্থা থেকে প্রথম অবস্থাকে বাদ দেই, সেই ক্ষেত্রে ডেল্টা এর মানটা নেগেটিভ চলে আসে, এবং ডেল্টা এ বাই ডেল্টা টি, যদি এখানে নেগেটিভ চিহ্নটি না থাকে তাহলে ডেল্টা এ বাই ডেল্টা টি
এর মানটি হয়ে যাবে ঋণাত্মক, কিন্তু বিক্রিয়ার হার তো কখনো ঋণাত্মক হতে পারে না। এই জন্য আমরা সম্মুখে একটি নেগেটিভ চিহ্ন নিয়ে আসি, যাতে এই ডেল্টা এর মান যে ঋণাত্মক হয় তার সঙ্গে এই নেগেটিভ চিহ্নটি গুণ দিলে পরে আমরা কি করি, আমরা এটাকে একটা পজিটিভ হার হিসাবে দেখাতে পারি। এটি হলো মূলত কারণ যে আমরা এখানে কেন একটি নেগেটিভ সাইন দিলাম। আমরা যখন গাণিতিক বিষয়গুলো সমাধান করব তখন আমরা দেখব যে এই নেগেটিভ সাইন আমাদেরকে বিক্রিয়ার হার নির্ধারণে ভূমিকা রাখছে, এবং বিক্রিয়ার হার অলওয়েজ বিক্রিয়ার হার পজিটিভ হয়, সেটি বিক্রিয়কের সাপেক্ষে হোক আর উৎপাদের সাপেক্ষে হোক, সেটি একটি বিষয়। আমরা আরও দু একটি বিক্রিয়ার হারের আরও দু একটি উদাহরণ দেব। যেমন আমাদের এখানে এইটি একটি পরিচিত রিঅ্যাকশন, যেমন এ এ বি বি থেকে সি সি ডি ডি। আমরা বলি আমরা তো সবসময় এক মূল পদার্থ নিয়ে কাজ করি না, আমরা ভিন্ন ভিন্ন মূল পদার্থ নিয়ে কাজ করি। এখানে স্মল লেটারে এ অথবা স্মল লেটারে বি, তারপর স্মল লেটার সি, তার স্মল লেটার ডি, এরা হলো মানে মূল সংখ্যা, এবং এদেরকে আমরা বিক্রিয়ক বা উৎপাদের সহগ হিসেবে বিবেচনা করতে পারি। তো এখানে এ বি সি ডি এগুলো সংখ্যা হবে 1 2, বা অনেক সময় ফ্র্যাকশন হতে পারে, এগুলো একটি সংখ্যা হবে। তাহলে সেই যদি হয়, সেরকম যদি হয়, তাহলে যে আমরা একাধিক মূল পদার্থ নিয়ে আমরা বিক্রিয়া শুরু করছি, অথবা আমাদের বিক্রিয়াতে সবসময় ওয়ান মোল এরকম হয় না, সেই ক্ষেত্রে বিক্রিয়ার হার কী হবে? সেই ক্ষেত্রে তার যে মোল সংখ্যা বা সহগ আছে সেটি আমাদের বিক্রিয়ার হার নির্ধারণে বিবেচনায় আসবে। যেমন এ এ এই যে এ বস্তুটি, এ পদার্থটির হ্রাসের হার হবে -1/a ডেল এ বাই ডেল টি। এখানে তার সহগকে আমরা ভগ্নাংশের হর হিসাবে দেখালাম, অর্থাৎ সহগ ওভার 1, এটি এ ওভার 1 বা 1/a আমরা যেটাকে বলি। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়ার হার হবে -1/b ডেল্টা বি বাই ডেল্টা টি। সি এর সাপেক্ষে সহগ বিক্রিয়ার হার হবে 1/c ডেল্টা সি বাই ডেল্টা টি, এবং ডি এর সাপেক্ষে হবে 1/d ডেল্টা ডি বাই ডেল্টা টি। এবং প্রত্যেকটি সমান, মানে এ বস্তু হ্রাসের হার সমান হলো বি বস্তু বৃদ্ধির হার সমান সি বস্তু বৃদ্ধির এ বস্তুর হ্রাসের হার সমান হলো বি বস্তুর হ্রাসের হার সমান হলো সি বস্তুর বৃদ্ধির হার সমান ডি বস্তুর বৃদ্ধির হার। এখানে মূল সংখ্যাকে এইভাবে ভগ্নাংশ আকারে দেখানোর ফলে সবগুলোতে একটি সমতা নির্ধারিত হয়েছে। এখানে এ বি সি এর মান সেম হতে হবে তা না, যাই হোক বিক্রিয়ার হার এভাবেই হয়। নিচে এটুকুর ব্যাখ্যা দেওয়া আছে যে এইটুকু দ্বারা আমরা কি বুঝি। এখানে আরও দু একটি রিঅ্যাকশন এখানে আছে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই সমীকরণটি যদি আমি বিবেচনা করি তাহলে এখানে আগের মতোই হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা হ্রাসের ক্ষেত্রে ঘনমাত্রা হ্রাসের হার, আর এইদিকে হবে 1/1। অনেক ক্ষেত্রে আমরা 1/1টা ইউজ করি না। তারপর এটা হাইড্রোজেনের ক্ষেত্রে +1/1 ডেল H2/ΔT, এখানে ডেল O2/ΔT। তারপর নাইট্রাস অক্সাইডের ভেঙে নাইট্রোজেন এবং অক্সিজেন তৈরি হয়, এই সমীকরণটিতে আমরা যদি বিবেচনা করি তাহলে এটি 1/2 মাইনাস ডেল N2, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, N2O তো ডেল টি, তারপর এই যে ডেল N2/O2, তারপর এখানে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া 1/1 ডেল N2/ΔT সমান 1/3 ডেল H2/ΔT মাইনাস সমান হাফ ডেল NH2/ΔT। অর্থাৎ আমরা এই আগের সমীকরণগুলোর মতোই আমরা দেখলাম যে মানে হারের পরিবর্তনের সঙ্গে সহগ সংখ্যা বা আমার মূল সংখ্যার একটি সম্পর্ক আছে, এবং রাসায়নিক সমীকরণে যদি আমরা এগুলোকে দেখাতে চাই এগুলো বিবেচনায় নিতে হবে। আমরা এবার দেখব যে বিক্রিয়ার হারের উপর কি কি বিষয়ে প্রভাব ফেলে। প্রথমে আমরা একটু তাপমাত্রার প্রভাব সম্পর্কে একটু আলোচনা করি। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত আরহেনিয়াসের সমীকরণটি আমরা জানি, সেটি হলো K সমান A e⁻⁻A/RT। এইখানে K হলো রেট কনস্ট্যান্ট, আর এটাকে আমরা আরহেনিয়াস ফ্যাক্টর বলে, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলে, বা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলে। আর ই হলো বেজ, আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিলাম। আর এ হলো অ্যাক্টিভেশন এনার্জি, এবং আর হলো গ্যাস ধ্রুবক, টি হলো কেলভিন টেম্পারেচার। এই সমীকরণটি একটি বিখ্যাত সমীকরণ, এবং এই সমীকরণের সাহায্যে তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার বৃদ্ধির সরাসরি সম্পর্ক আমরা খুঁজে বের করতে পারি। এখন তাপমাত্রার সঙ্গে বিক্রিয়ার হার বৃদ্ধির এই সমীকরণের সাপেক্ষে আমরা কিছু সিদ্ধান্তে যাই। সিদ্ধান্তটা কি আমি একটু বলি।
যে একটি হলো সাধারণভাবে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ক অণু বা আয়নগুলোর গতিবেগ বাড়বে, অণুগুলোর মধ্যে সংঘর্ষ বাড়বে, অধিক সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করে বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে। এটি মূলত সংঘর্ষ তত্ত্বে এই বিষয়গুলো আছে, আমরা সংঘর্ষ তত্ত্ব সম্পর্কে পরবর্তীতে জানব। তো এখানে একটি টার্ম আছে যেটি আমাদের জানা প্রয়োজন, সেটি হলো সক্রিয়ণ শক্তিটা কি। সক্রিয়ণ শক্তিটা কি? আমরা দেখলাম যে বিক্রিয়কের অণুগুলোর যদি গতি বাড়ে, তাদের মধ্যে যদি সংঘর্ষ বৃদ্ধি পায়, তাহলে তাদের অধিক সক্রিয়ণ শক্তি লাভ করে এবং বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা, মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাওয়ার উপযুক্ততা তারা অর্জন করে। বিষয়টি বোঝার জন্য আমরা একটু সক্রিয়ণ শক্তিকে একটু দেখব। সক্রিয়ণ শক্তি কি? আমরা ধরি যে আমি গ্রাফের দিকে প্রথমে একটু দেখি, যে গ্রাফে আমরা ধরি যে মানে আমাদের বিক্রিয়কগুলো এই অবস্থায় আছে, এটি পটেনশিয়াল এনার্জির মানে অক্ষ, এই ওয়াই অক্ষ বরাবর আমরা পটেনশিয়াল এনার্জি কাউন্ট করতে পারি। এটি হলো রিঅ্যাকশনের বিক্রিয়ার দিক। তো আমরা ধরি যে এখানে বিক্রিয়কগুলো এই পরিমাণ এনার্জি নিয়ে, পটেনশিয়াল এনার্জি নিয়ে বিক্রিয়কগুলো আছে, আমাদেরকে উৎপাদে যেতে হবে। উৎপাদে যেতে হলে এরকম একটি শক্তির পাহাড় তাকে অতিক্রম করতে হয়, অর্থাৎ স্বাভাবিক তার বর্তমান যে শক্তি আছে বিক্রিয়কগুলো, তার চেয়ে একটু বেশি শক্তি অর্জন করতে হয়। এবং আমরা যদি বিবেচনা করি যে একদল লোক এখানে আছে, তারা এখানে যাবে এবং এখানে যাওয়ার একটা আছে যে এই পাহাড়টা তাকে অতিক্রম করতে হবে, তাহলে যে সমস্ত লোকেরা পাহাড়ে চড়তে পারবে তারাই এইদিকে যেতে পারবে। তো বিক্রিয়ক এবং উৎপাদের কথাটি মাথায় রেখে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গেইন করে বা শক্তি অর্জন করে বিক্রিয়কগুলোকে এই জায়গায় আসতে হবে এবং সে এই অবস্থা থেকে এই অবস্থান্তর অবস্থাটা এখানে আমরা বলি, এই অবস্থা থেকে সে উৎপাদের দিকে যেতে পারবে। এই যে তার স্বাভাবিক অবস্থা থেকে উৎপাদে যেতে হলে এই যে অতিরিক্ত পরিমাণ শক্তিটুকু তাকে অর্জন করতে হয়, সেটি হলো অ্যাক্টিভেশন এনার্জি। এবং সংঘর্ষ তত্ত্ব অনুসারে এই অ্যাক্টিভেশন এনার্জি সংঘর্ষের মাধ্যমে অর্জিত হয়। তো আমরা সক্রিয়ণ শক্তিটা বুঝলাম। সক্রিয়ণ শক্তির সংজ্ঞাটা আমরা শিখে নিব। সক্রিয়ণ শক্তিটা কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়কের একটি অংশ পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, তাকে ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। তাহলে তার নিজস্ব শক্তি অপেক্ষা এক্সট্রা যে শক্তিটুকু সে অর্জন করে, সেটি হলো সক্রিয়ণ শক্তি। আমরা সক্রিয়ণ শক্তির আরও প্রয়োগ দেখব। তো এই সক্রিয়ণ শক্তির বিষয়টি আরহেনিয়াসের সমীকরণে এসেছে। এখন আমরা একটু বিবেচনা করি যে আরহেনিয়াসের সমীকরণটি আমরা এভাবে পেয়েছি, কে সমান এ টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, অর এটাকে আমরা লগ কে সমান মাইনাস ইএ বাই আর টি প্লাস লগ এ, এই ফর্মেও আমরা দেখতে পারি। এখন এই সমীকরণটি ব্যবহার করে যদি আমাদের টেম্পারেচার দুটি ভিন্ন টেম্পারেচারে আমরা সেম একটা বিক্রিয়া দুটি ভিন্ন টেম্পারেচারে তার বিক্রিয়ার হারটা আমরা নির্ধারণ করি, তাহলে আমরা দেখতে পারবো যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। যদি ভিন্ন টেম্পারেচারে হয় তাহলে এই সমীকরণটির এই যে লগ কে সমান মাইনাস ইএ বাই আর টি প্লাস লগ এ, এই সমীকরণটি যদি ভিন্ন দুটি টেম্পারেচারে হয় তাহলে এটির ফর্মটা হয় এইরকম, যে লগ কে ওয়ান বাই কে টু, একটি টেম্পারেচারে যদি আমরা রেট হয় কে ওয়ান এবং পরবর্তী টেম্পারেচারে যদি রেট হয় কে টু, তাহলে দুটি টেম্পারেচারের মধ্যে আমরা এটার সম্পর্কটি দেখতে পারি। তাহলে সমীকরণটি দাঁড়ায় লগ কে ওয়ান বাই লগ কে টু সমান ইএ বাই আর ইন্টু ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান। এখানে টি টু টি ওয়ান দুটি কেলভিন টেম্পারেচার, আর হলো গ্যাস ধ্রুবক, ইয়ে হলো অ্যাক্টিভেশন এনার্জি। এবং এ থেকে আমরা মানে ভিন্ন ভিন্ন টেম্পারেচারে সক্রিয়ণ শক্তির পরিমাণ কাউন্ট করতে পারি। আমরা এই মানে বিক্রিয়ার রেটের বিষয়টি আমরা কাউন্ট করতে পারি এবং আমরা তাপমাত্রার প্রভাব সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাই এই সমীকরণ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজ এটুকুই পড়ালাম। আমরা আরহেনিয়াস সমীকরণ পর্যন্ত জানলাম। আগামী ক্লাসগুলোতে বিক্রিয়ার হার এবং রাসায়নিক সাম্যাবস্থা এগুলো নিয়ে আলোচনা হবে। আমি আশা করি আমি যা পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো এবং এই আমার আলোচনা থেকে তোমরা যেটুকু বুঝেছো তার সঙ্গে তোমরা তোমাদের পাঠ্য বইটি পড়ে নিবে এবং আমরা আশা রাখি যে পাঠ্য বইয়ের সাহচর্যে তোমরা এই বিষয়টিকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে। এবং এখানে রাসায়নিক সমীকরণগুলো খুব ভালোভাবে বোঝা প্রয়োজন, কারণ এর প্রতিটি বিষয়ের সঙ্গে গাণিতিক বিষয় জড়িত আছে। যদি
থিওরির বিষয়টি ভালোভাবে না বুঝো তাহলে গাণিতিক বিষয়টি আয়ত্তে নিতে তোমাদের অনেক সমস্যা হবে। আমি আশা করি বাসায় তোমরা পড়াশোনা করছো এবং একটি অনির্দিষ্ট অবস্থার মধ্যে আমরা আছি। আমরা প্রত্যাশা করি শীঘ্রই এই করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করবে এবং আমরা আমাদের প্রাত্যহিক যে শ্রেণীকক্ষে পাঠদান সেই পাঠদানে ফিরে যেতে পারবো। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে এবং সতর্ক থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।